হাঁসের মাংসটা কম বেশি সবাই খুব পছন্দ করে। কেউ ভুনা পছন্দ করে, কেউ নারিকেল দিয়ে খেতে পছন্দ করে। তো আজকে আমি হাঁসের মাংসটা চুই ঝাল দিয়ে রান্না করব। আর চুই ঝালটা কিন্তু খুলনার একটা বিখ্যাত মশলা টাইপের খাবার। তো ঠিক আছে, চলুন। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা পুরো হাঁস নিয়েছি। পুরো একটা হাঁস এখানে আছে। তো এই হাঁসটাই আমি চুই ঝাল দিয়ে আজকে রান্না করে দেখাবো। এর জন্য এখানে যা যা মশলা লাগবে, আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এখানে গুঁড়া মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। আর এই মশলাগুলো কতটুকু পরিমাণে নিয়েছি সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ডিসপ্লেতেও দেওয়া আছে। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি, গরম মশলাগুলো। আর এই গরম মশলাগুলো আমি পরে ধুয়ে দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ আমি কুচি করে 1.5 কাপ নিয়েছি। আর এখানে আমি 10 থেকে 12 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সয়াবিন তেলেই করব, কারণ এর আগে আমি হাঁসের মাংসটা একটু সরিষা তেলে রান্না করে দেখেছিলাম, খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। এজন্য আমি পুরো রান্নাটাই সয়াবিন তেলে করব। আর এগুলো হচ্ছে চুই ঝালগুলো ফ্রোজেন, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার কাছে এই 3 কেজি ছিল, আর এই জন্য আমি 3 কেজি দিলাম। তো এখানে আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় বা পরবর্তীতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি সামান্য পানি দিলাম। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। আগে আদা রসুন বাটাগুলো দিলাম, দিয়ে সামান্য একটু 2-1টা বলক আসার পরে এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। সবাই একটু চেষ্টা করবেন আগে বাটা মশলাটা দেওয়ার পরে 2-3টা বলক আসার পরে দেন অন্য মশলাগুলো দিতে, তাহলে মশলার যে একটা এক্সট্রা যে ফ্লেভারটা থাকে সেটা ওই বলকের সাথে চলে যায়। এই জন্য আগে আদা রসুন দেওয়ার পরে 2-1টা বলক ওঠার পরে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। আর চুই ঝালটা আসলে আমি সবসময় গরুর মাংসের সাথে খেয়েছি, আমি মাছের সাথেও চুই ঝাল খেয়েছি, ভালোই লাগে। যে একটা ঝাঁঝ, যারা একটু ঝাঁঝালো জিনিস পছন্দ করে বা একটু ঝাল টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব ভালো লাগে। একটা যে ঝাঁঝ খাওয়ার পরে মুখের মধ্যে দারুণ একটা বিষয় হয়, খুব ভালো লাগে খেতে। আর চুই ঝালটা আসলে মশলার কাজ করে। গরুর মাংসতে তো সবাই খায়, মুরগির মাংস, অন্যান্য মাছ দিয়েও খাওয়া যায়। তো আমার মশলাটা দেওয়ার পরে আমি খানিকটা পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালো করে কষে যায়। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটার উপরে তেল ওঠার পর্যন্ত আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করেছি। তো মশলাটার উপর মোটামুটি তেল উঠে এসেছে। এখন অনবরত এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু তেলগুলো নিচে পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে মশলা পোড়ার যে একটা বাজে একটা ফ্লেভার, সেটা কিন্তু খুব খারাপ লাগে রান্নার মধ্যে। এজন্য মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে যখন তেল ভালো করে উঠে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি পুরো মাংসটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে পানি ছাড়াই খুব ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু পানি দিতে হবে না, মাংসটা থেকেই পানি উঠবে। আর আগে আমরা এই পানিটা জাল করে এটা শুকিয়ে নেব। আমি কলিজাটা উঠায় রাখলাম, আমার আগে উঠে রাখতে মনে ছিল না, এই জন্য উঠায় রাখলাম, কারণ কলিজাটা এটার মধ্যে আমি নাড়াচাড়া করতে করতে গলে যাবে, এই জন্য আমি কলিজাটা উঠিয়ে রাখলাম। আর এখানে আমি সবসময় মাটির ঢাকনা ইউজ করি, কারণ মাটির ঢাকনাতে তেলটা একটু কম ওঠে, এই জন্য। তো কিছুক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খোলার পরে দেখুন কতটা পানি বের হয়েছে। এজন্য যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই পানি প্রথমে না দিয়ে, প্রথমে শুধু মাংসটা কষালে মাংস থেকে যে একটা পানি বের হয় সেটা যখন শুকিয়ে যাবে, টেনে যাবে, তারপরে এটার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পানি দিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি মাংসটাকে পুরোপুরি তেলের উপর ফেলবো, যাতে একদম পুরোপুরি মাংসটা হয়ে যায়, শুকিয়ে যায়। যে ঝোলটা আছে মাংস থেকে, যে পানিটা বের হয়েছে সেটা যাতে টেনে যায়। তো কিছুক্ষণ পরে আরও প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখুন পানি কমে গিয়েছে এবং তেল কিন্তু আস্তে আস্তে হাঁসের মাংসের উপরে উঠে আসতেছে। এখন আমি এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষাবো এবং এর মধ্যে আমি যে কলিজাটা ছিল উঠিয়ে রেখেছিলাম সেই কলিজাটা দিয়ে দিব। আর কলিজাটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া দেব না, যেহেতু এখন কলিজাটা নরম আছে, সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু কলিজাটা বাচ্চারাই খায়, তো এই জন্য যাতে গলে না যায় এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।
এখন পুরোপুরি তেল উঠে গিয়েছে, এটার মধ্যে আর একটু পানি নেই। এখন আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আর কতটুকু পানি দেব আসলে সেটা তো এখানে বলা যাবে না, কারণ অনেক সময় হাঁসের মাংস সেদ্ধ হতে দেখা গেছে অনেক হাঁস সেদ্ধ হতে একটু বেশি পানির প্রয়োজন হয়, তখন কিন্তু সেদ্ধ না হলে আমরা আবার পানি দিই। তো এটা যারা আমরা রাঁধুনি তারা অবশ্যই বুঝতে পারবো যে কতটুকু পানি দিতে হবে। আর হাঁসের মাংসটার ক্ষেত্রে মানে যদি হাঁসটা একটু, যেহেতু আমরা শহরে থাকি সবই ফার্মের হাঁস, অত পানিটা একটু কমায় দেওয়াই ভালো। তো প্রায় 15 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে পানিটা কমে যখন এসেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে, আমি কিন্তু অনেকখানি পানি দিয়েছিলাম। তো এই পানিটা কমে যাওয়ার পরে এখন আমি এটাকে একটু ভালো করে মানে আরেকবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায়। যেহেতু মশলা সব মিলায় মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে, এই জন্য মশলাটা যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, আসলে কাঁচামরিচটা ঝাল করবে না, একটু ফ্লেভারের জন্য দিলাম। আর এখানে আমি চুই ঝাল দিয়ে দিলাম। যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা এত বেশি চুই ঝালটা পছন্দ করে না, শুধু আমি ছাড়া, এই জন্য আমি চুই ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটু বাড়াইও দিতে পারেন। আর চুই ঝালটা এই পর্যায়ে দিতে হবে, না হলে কিন্তু চুই ঝালটা একদম গলে যাবে, আর গলে গেলে রান্নার টেস্টটা অত ভালো আসে না খেতে, আর অনেক বেশি ঝাঁঝালো হয়ে যায়। আর এই চুই ঝালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে আমি ইয়ে দিয়ে যখন খোঁচা দিলাম দেখতে পাচ্ছেন ভিতরে চলে গিয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে যে চুই ঝালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। বেরেস্তাটা দেওয়াতে এটার ফ্লেভারটা আরেকটু ভালো হবে, এই জন্য আমি বেরেস্তাটা দিলাম। তো এই তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে হাঁসের মাংস। এখন দুপুরে খাবার দাবার ঝটপট করে খেয়ে নিতে হবে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।